ভিনদেশীদের বাড়ি ভাড়া দিচ্ছেন কিছু বাড়িওয়ালা। বিষয়টি যাদের দেখার কথা সেই প্রশাসনের উদাসীনতার সুযোগে নানা অপকর্মের সঙ্গে খুনের মতো ভয়ঙ্কর অপরাধেও জড়িয়ে পড়ছে ভিনদেশীরা। তাই যাচাই বাছাই না করে ভিনদেশীদের বাড়ি ভাড়া দিলে তাদের অপকর্মের দায় বাড়ির মালিককেও নিতে হবে বলে জানিয়েছে পুলিশ। বিদেশিদের নানা অপকর্ম নিয়ে আপেল শাহরিয়ারের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। সমকামিতায় রাজি না হওয়ায় গেল মাসে এক কিশোরকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন এ আলজেরীয় নাগরিক। ওবায়দ নামে এ ভিনদেশি পর্যটন ভিসায় এসে গেল 10 বছর ধরে অবৈধভাবে বাংলাদেশে আছেন। রাজধানীর উত্তরায় বিভিন্ন সময়ে বাসা বদল করে সবশেষ ছিলেন উত্তরার এ বাসায়। সাদের এই রুমটিতে 6 মাস ধরে থাকলেও ওবায়দ বৈধ কি অবৈধ সে সম্পর্কে কোনো তথ্যই বাসার মালিকের কাছে ছিল না। রাজধানীর বেশিরভাগ বাড়ির মালিকই ভিনদেশীদের কাছ থেকে বেশি টাকা পাওয়ার জন্য এমনটি করে থাকেন। এমন অভিযোগ করে পুলিশের এই কর্মকর্তা বলছেন, প্রশাসনের কাছ থেকে নিজেদের আড়াল করার অস্ত্র হিসেবে অবৈধ অভিবাসীরা একে ব্যবহার করে। বিদেশিদের বাড়ি ভাড়া কিংবা হোটেলে বর্ডার হিসেবে এন্ট্রি করার আগে অবশ্যই তাদের পাসপোর্ট এবং পাসপোর্টে ভিসার মেয়াদ আছে কিনা সেটি দেখে নিশ্চিত হয়ে তারপর বাড়ি ভাড়া কিংবা হোটেলে তাদের এন্ট্রি দেবে, অথবা তারাও তাদের কৃত অপরাধের জন্য সহযোগী হিসেবে তারাও কিন্তু আইনের চোখে অভিযুক্ত হবেন। অন্যদিকে আইনের নানা জটিলতায় অবৈধ এসব ভিনদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রায় দেরি হয়, যার ব্যতিক্রম হচ্ছে না আলজেরীয় নাগরিক ওবায়দের বেলায়ও। আমরা বুঝছি সে আলজেরিয়ান নাগরিক, তো সেই ক্ষেত্রে আলজেরিয়া ইন্টারপোলের মাধ্যমে তার যে ঠিকানা সেটি যাচাই হয়ে আসলে তারপর হয়তো চার্জশিট প্রদান করা যাবে, না হলে আইনগতভাবে এটি অথবা অন্য কোনো উপায়ে এটি দেওয়া যায় কিনা সেটি আমরা চিন্তা ভাবনা করছি এবং আইনজ্ঞদের সাথে এ বিষয়ে আমরা কথা বলবো। তাই নানা সমস্যায় জর্জরিত রাজধানীবাসীকে অপরাধপ্রবণ অবৈধ এসব বিদেশিদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে যুগোপযোগী আইন প্রয়োজন বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা। কিছু আছেন যারা অবৈধভাবে বসবাস করছেন। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে 12:15টায় রাজধানীর বনানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 86 বছর। তার ছেলে শাকিল আক্তার জানান, জিল্লুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ সমরিতা হাসপাতালের হিমাগারে রাখা হয়। শাকিল আক্তার জানান, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে জিল্লুর রহমানের জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। 1990 থেকে 91 সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি। 1979 সালে বাংলা একাডেমি ও 2010 সালে স্বাধীনতা পুরস্কার পান এই শিক্ষাবিদ। লিখেছেন বিভিন্ন বিষয় নিয়ে অসংখ্য গ্রন্থ। ঠিক 12টার আগে পৌঁছেছি আমি, তখন যে ওনাকে আমি আর পাইনি। কথা, আমি তো ডাক্তার, দেখলাম যে ওনার শ্বাস বন্ধ এবং হৃদস্পন্দন বা পালস কিছুই নাই। তারপরে আমরা হাসপাতালে নিয়ে আসি, মানে একটা ফর্মাল ব্যাপার থাকে, সেখানে ডেথ ডিক্লারেশনের ব্যাপার থাকে, তারা বলে কনফার্ম করে সেখানটায়। তো ঘটনাটা আসলে ওনার, আমি বলবো যে বয়স হয়েছিল এবং উনি সুস্থ ছিলেন এবং খুব কম সময়ে খুব কম কষ্ট পেয়ে বোধহয় উনি চলে গেলেন। এটা সমস্ত ক্লিনিক্যাল লক্ষণ হচ্ছে সেটাই, যে সাডেন কার্ডিয়াক ডেথ। মুরাদপুর ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন ও সেনাবাহিনীর ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বুধবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় সেনাবাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়ে বিকেল 3টায় নগরীর মুরাদপুরে 462 কোটি 21,59,000 টাকা ব্যয়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মূলত এটা ফ্লাইওভার 5.2 কিলোমিটারের, ব্যয় হলো 462 কোটি টাকা এবং এই ফ্লাইওভার নির্মিত হলে এই এলাকার যানজট নিরসন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। 14 বছর পর বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বিকেলে তিনি জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে 20 দলীয় জোটের জনসভায় বক্তব্য দেবেন। এই উপলক্ষে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা শহর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাইকিং। জনসভা সফল করতে 10 উপকমিটির নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশনেত্রী, আমরা আশা করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে রাখবেন। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশে একটা শ্বাসরুদ্ধকর অবস্থান হয়েছে, সেটা থেকে পরিত্রাণের জন্য
তিনি দিক নির্দেশনা এই সভাতে দেবেন এবং সবসময় ওনার বক্তব্য বিভিন্ন জায়গায় দিচ্ছেন। কেবল চাকরির পেছনে না ছুটে নতুন কিছু করার চেষ্টা করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন 2014 উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দ্রুত দক্ষতা অর্জনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এ সময় জন্মের পাশাপাশি মৃত্যু নিবন্ধন চালুর নির্দেশও দেন তিনি, জানাচ্ছেন রাজীব খান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় এবারের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন। সারা দেশ থেকে 11,000-এরও বেশি উদ্যোক্তা অংশ নেন এই সম্মেলনে। এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিএনপি সরকারের আমলে মঙ্গা হতো, এই উত্তর মানুষ ত্রাণ হারাতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মঙ্গা তো দূরের কথা, এখন সেখানে যুবকরা মাসে 50-60 হাজার টাকা আয় করছে। তবে এটা বাস্তব যে ইন্টারনেট কানেক্টিভিটির দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি, এটার গতির দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে। আর আমাদের উদ্দেশ্য যে প্রতিটি ইউনিয়নে এই টার্মের মধ্যে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট আপনাদের গতি বাড়িয়ে দেওয়ার 2041 সালের মধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আমরা একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হব। বিশেষ অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে এই খাতের অগ্রগতি সম্ভব হতো না। তখন থেকেই দেশ তথ্য প্রযুক্তির যাত্রা শুরু করে বলে দাবি করেন তিনি। 96 সালের আগে এই দেশে একটা মাত্র আপনার মোবাইল কোম্পানি ছিল। মোবাইল ফোনকে নতুন নতুন কোম্পানিগুলিকে সুযোগ দেওয়া হয়েছে। এই কারণেই কিন্তু আপনার আজকে আমরা একটা নতুন যুগে এসে পড়ছি। এরই মাঝে অসুস্থ শরীর নিয়েই অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে ছেলের কাছেই প্রথম কম্পিউটার ও ডিজিটাল শব্দ দুটি শুনেছেন বলে জানান প্রধানমন্ত্রী। জয় স্কুলে পড়তো, কম্পিউটার নিয়ে আসতো, নাড়াচাড়া করে দেখতাম, সে আমাকে বসিয়ে দিল কিভাবে টাইপ করতে, একটা প্রোগ্রাম দিয়ে দিল, আমি বসে বসে টাইপ করা প্রথমে শিখলাম। আমি এবং আমার বান্ধবী বেবি মওদুদ, আমরা দুজনই বলতে গেলে জয়ের ছাত্রী ছিলাম। 96 সালে যখন সরকার গঠন করলাম, তো তারই পরামর্শে আমাদের তখন মাননীয় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া সাহেব, এই কিবরিয়া সাহেবকে আমি বললাম যে এই কম্পিউটার থেকে আমাদের ট্যাক্স তুলে দিতে হবে। পরামর্শটা জয় আমাকে দিয়েছিল। যেহেতু ব্যবহার বৃদ্ধি পেয়ে গেছে, এখন ইন্টারনেটের যে স্পিড সেটা কিন্তু সময় উপযোগী না, এটাকে আরো বাড়াতে হবে। আর এখন দেশের বেশিরভাগ মানুষ তথ্য প্রযুক্তির সুবিধা পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের দেশে একটা হিসাব রাখা হয় জন্মের, কিন্তু কত মানুষ কখন মারা গেল সেই হিসাবটা কিন্তু রাখা হয় না। আমি মনে করি যারা মৃত্যুবরণ করছে তারও একটা হিসাব বোধহয় থাকা দরকার। আমাদের যেমন একটা অভ্যাস আছে যে পাস করার পরে চাকরির জন্য ছুটে বেড়ানো, এর দুয়ারে যাওয়া, ওর দুয়ারে যাওয়া, এর কাছে ধর্ণা দেওয়া। নিজেই উদ্যোক্তা হবে, নিজেই নিজের পায়ে দাঁড়াবে, নিজের কর্মসংস্থান ব্যবস্থা নিজে যেমন করবে, পাশাপাশি আরো অন্য ছেলে মেয়েদেরকে কাজ করার সুযোগ করে দিতে পারবে। ডিজিটাল সেন্টারের সফল উদ্যোক্তারা তাদের কাজ চালিয়ে যাবেন বলে অনুষ্ঠানে স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। রাজীব খান, RTV, ঢাকা। কামরুজ্জামানের রায় কার্যকরের জন্য আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী। অন্যদিকে নৌমন্ত্রী জানিয়েছেন আগামী 15 নভেম্বর থেকে আরও 15টি ওয়াটার বাস চালু করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের আপিলের রায় হওয়ার পর প্রতিদিনই নানা মহল থেকে নানা রকম বক্তব্য আসছে। মঙ্গলবার দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, রায় কার্যকরের বিষয়টি এখন আপিল বিভাগের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। রায় বাস্তবায়নের বিষয়ে না, আমরা কোনো রায় বাস্তবায়নের ব্যাপারে কোনো কথা বলি না। সর্বশেষ আপডেটটা কি একটু বলেন। আমি ঠিক সর্বশেষ আপডেটের এখনো কিছু আসে নাই। আমি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। অন্যদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ডাকা সাংবাদিক সম্মেলনে নতুন ওয়াটার বাস নামানোর ঘোষণা দিয়ে নৌমন্ত্রী জানান, নতুন বাসগুলো উন্নত প্রযুক্তি সম্পন্ন হওয়ায় লাভের মুখ দেখা যাবে। আমাদের এই সংস্থাটাই হলো নৌযান ব্যবসা এবং সেবা পরিকল্পনা। যদি আমরা সঠিকভাবে নিই, আমাদের কোনো লোকসান হওয়ার কোনো কারণ নেই। এবং আপনাদের এই প্রতিষ্ঠানটি আমি মনে করি যে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। এবং এইটা এই বিগত মেয়াদকালে যে জায়গাটায় নিয়ে আসছি, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যা হয়নি, আমরা 5 বছরে অন্তত সেই তার চেয়ে বেশি কাজ করার সুযোগ আমাদের হয়েছে। এখন এই 5 বছর। আতিকা রহমান, RTV, ঢাকা।
রাজধানীর মালিবাগ থেকে এক নারী সহ ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন ধরে স্টার গ্রুপ, রাশিয়ান ফ্যাশন সহ বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে পত্রিকায় বেশি বেতনের চটকদার বিজ্ঞাপন দিয়ে আগ্রহীদের প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। আরো জানাচ্ছেন এআর বাদল। রাজশাহীর মোহনপুর কিশোরহাটের মেয়ে আফরোজা মোহনীয় বিজ্ঞাপনে চাকরি নামের সোনার হরিণের খোঁজে হারিয়েছেন 10,000 টাকা, সঙ্গে হয়রানি। প্লাবন, শাহিদুজ্জামান, রৌব সহ এমন প্রতারিত অসংখ্য জন। চাকরির পত্রিকাতে পেপারে নিয়োগ ছিল, ওটা দেখে এসেছি। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি ছিল, পদের নাম আমাদের ম্যানেজার পদ ছিল। এরকম করে যে আমাদের থেকে 16,000 টাকা নিয়েছে দুজনের কাছ থেকে, কিন্তু আমাদের কোনো রিসিভ মানি দেয়নি আজ পর্যন্ত। 5,000 জমা দিছি, তে বললো এখান দিতে হবে না, প্রত্যেক জনের 4,000 টাকা লাগবে। অভিযুক্ত শাহিন মুখে প্রতারণার কথা স্বীকার না করলেও বেরিয়ে আসে পত্রিকায় প্রকাশিত তার দেয়া ভুয়া অনেক প্রতিষ্ঠানের নামের কাগজপত্র, পরামর্শক প্রতিষ্ঠানের আড়ালে লোক নিয়োগের বিজ্ঞপ্তি। প্রতারণা বলতে আমরা ট্রেনিং দিয়ে ফ্যাক্টরিতে দিয়ে থাকি, আর যারা রয়েছে তাদের অ্যাড্রেসটা এই মুহূর্তে বা নাম্বারটা আমার কাছে নেই। সহযোগী মহিলা সরাসরি প্রতারণার কথা স্বীকার করে বলেন, সৎভাবে কাজ করতে গিয়ে তিনি নিজেও অনেক প্রতিষ্ঠানের লালসার শিকার হয়েছেন। এখানে চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করা হয়। কোন কোন জায়গায় আমি যাই না স্যার, একটা ভালো চাকরির জন্য 2 দিন চাকরি করলে 3 দিনের দিন জিএম বলে আমার রুমে আসেন, 4 দিনের দিন কুয়াকাটার টিকিট ধরায় বলে আমার সাথে ট্যুরে যাবেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানালেন র্যাব কর্মকর্তারা। এআর বাদল, RTV, ঢাকা। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ